আজকের গল্প আইডিয়াল কাপল। লিখেছেন পৃথা সামন্ত ঘোষ। দুবছর হলো বিয়ে হয়েছে আর্য আর মেহুলির। বন্ধু বান্ধবদের কথায় ওরা নাকি একদম আইডিয়াল কাপল। খুনসুটি, ঝগড়াঝাটি, প্রেম সবেতেই নাকি ওরা ভীষণ ব্যালেন্সড। শুনতে বেশ ভালোই লাগে মেহুলির, হয়তো আর্যরও। তবে জিজ্ঞেস করা হয়নি কোনোদিন আর্যকে, কারণ সত্যিটা হয়তো একটু অন্যরকম। আর্য একটা কলেজের লেকচারার, মেহুলি এখন চাকরি ছেড়ে ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফর হোম নিয়ে ব্যস্ত। আর্য খুব ভালো ফুটবল খেলতো, মেহুলি গান গাইতো খুব সুন্দর। স্বপ্ন পূরণ হয়নি দুজনেরই, তাই ওরা এখন স্বপ্ন দেখে শুধুই ভালো থাকার। সেটাই বা থাকতে পারছে কই? বাইরে থেকে লোকে যতই ভাবুক ওরা ভীষণ ব্যালেন্সড, আসলে তো তা নয়। ছোট ছোট বিষয়ে মতপার্থক্য থাকে দুজনেরই। বেশিরভাগ সময় কেউ মানতেই চায় না কারো ভুল। কোনো কোনো সময়ে একজন মানে তো মানে না আর একজন। বাড়তে থাকে একরাশ দূরত্ব দুজনের মধ্যে। আবার একটা সময় কাছাকাছি চলে আসে দুজনে। হারিয়ে যেতে চায় ভালোবাসায়, হয়তো হারিয়ে যায়ও। কিন্তু আজকাল একটা ভাবনা আসে মাঝে মধ্যেই মেহুলির মনে। ভাবে একটা সরু সুতোর বন্ধনে বেঁধে আছে দুজনা, বারবার টান পড়তে পড়তে একদিন ছিঁড়ে না যায়। আর্য কীভাবে জানে না মেহুলি। কথা হয় কোথায় ওদের? বড্ড বেশি ব্যস্ত আর্য। সকাল 9টায় বেরিয়ে যায় কলেজে, বাড়ি ফিরে বসে যায় শেয়ার মার্কেট নিয়ে। আগে আগে মেহুলি রাগ করত। আর্যর কাছে তখন প্রেম আলাপ করার সময় থাকতো না। বলতো পয়সা না থাকলে ভালোবাসা উড়ে যাবে পাখা মেলে। মন খারাপ করে চুপচাপ বসে থাকতো মেহুলি। প্রমিস করতো মনে মনে আর কখনো আর্যর কাছে সময় চাইবে না। কিন্তু রাতের আদরে সব ভুলে যেত, আবার কষ্ট পেত। একাকিত্ব থেকে নিজেকে বাঁচাতে একটা আবদার করেছিল আর্যর কাছে, একটা সন্তান। আর্যর দেওয়া উত্তরটা স্তব্ধ করে দিয়েছিল মেহুলিকে। আর্য তৈরি ছিল না। আরও বেশি সচ্ছলতা আসার পরে আনতে চেয়েছিল ওদের সন্তানকে। হয়তো এই ভাবনাটা স্বাভাবিক ছিল, কিন্তু মানতে পারেনি মেহুলি। মানতে পারেনি আর্যর অদ্ভুত প্রতিক্রিয়া, আর্যর বলা কিছু কথা যা হয়তো মেহুলি কখনো শুনবে ভাবেনি। মনটা ভাঙতে আরম্ভ করেছিল তখন থেকে। এখন ব্যস্ত মেহুলিও, সময় নেই এখন ওরও। সংসার সামলে কাজ সামলে বেশ কাটিয়ে দেয় এখন দিনগুলো। আর্য ভালোই আছে মনে হয়, মেহুলি ভাবে। হয়তো আর্যও ভাবে ভালো আছে মেহুলিও। শুধু ভাবনাগুলো আজ আর শেয়ার করা হয় না, জমতে থাকে দুজনের মাঝে। রাতের বিছানায় কিছুটা এখনো বেঁচে থাকা আবেগ আর কিছুটা প্রয়োজনে মিশে যায় দুটো শরীর। কিন্তু স্বতন্ত্রতার সীমানা লঙ্ঘন করে না দুটো মন, দাঁড়িয়ে থাকে অনেকখানি তফাতে। বন্ধুরা যখন ওদের বেস্ট কাপল বলে, কোথাও যেন একটা কষ্ট অনুভব করে মেহুলি। একটা চাপা কষ্ট মনটাকে যেন কুড়ে কুড়ে খায়। মনে হয় সত্যিই তো, তারা হতেই পারত আইডিয়াল কাপল। সব গুণই ছিল দুজনের মধ্যে। আর্য সুপুরুষ, আকর্ষণীয়। মেহুলি সুন্দরী এবং আকর্ষণীয়া। দুজনেরই ভাববার মতো দুটো মন ছিল। কবিতা লিখতে ভালোবাসত আর্য, মেহুলি ভালোবাসত গল্প লিখতে। আর্য গিটার বাজাতে ভালোবাসত, সুর ছিল না ওর গলায়, তবে সঙ্গত করতো ভালো যখন মেহুলি গাইত। মুগ্ধ হয়ে শুনতো ওর গান। পাগলের মতো ভালোবাসত আর্য মেহুলিকে। বাড়ি ছেড়েছিল শুধু মেহুলির জন্য। আজ আর্য বলে মেহুলি সরিয়ে এনেছে আর্যকে ওর কাছের মানুষগুলোর থেকে। বড্ড কষ্ট হয় আজকাল মেহুলির। কাছের মানুষ, তাহলে ওকে দূরের মানুষ? হ্যাঁ, দূরেরই তো। ঠিকই তো বলে আর্য। মেহুলির বাবাও তো ছিল মেহুলির সবচেয়ে কাছের মানুষ। কেড়ে নিয়েছে তাকে ঈশ্বর ওর কাছ থেকে। তাই মেহুলির কাছে আর্যই ছিল ওর একমাত্র কাছের মানুষ, ওর একমাত্র পৃথিবী। মাঝে মাঝে ভাবে হয়তো আর্যর কাছের মানুষেরা আছে বলেই আর্য তাকে দূরের মানুষ ভাবে। হয়তো প্রয়োজনটা ততটা নয় যতটা মেহুলির। হয়তো মেহুলি না থাকলেও আর্যর জীবনটা ঠিকই এগিয়ে যাবে। তাই আর হয়ে ওঠা হয় না সত্যিকারের আইডিয়াল কাপল। কয়েকদিন পর বিকেলের দিকে বাড়ি ফিরল আর্য। রক্তে ভেজা সাদা শার্ট,
ভয় পেয়ে যায় মেহুলি। আতঙ্ক খেলে যায় ওর গলায়। কি হয়েছে তোমার? এত রক্ত? একটু জল দাও আগে, বলছি। সোফায় বসতে যায় আর্য। কি ভেবে আবার বলে, আচ্ছা আমি চেঞ্জ করে আসছি, না হলে সোফাটা নোংরা হতে পারে। সোফাটা নিয়ে একটা খুঁতখুঁতানি আর্যর প্রথম দিন থেকেই ছিল। মনে পড়ে গেল মেহুলির, কিন্তু জানা হলো না তো কি হয়েছিল। যতটা রক্ত সারটাই ছিল, সেটা আর্যর হলে তো আর্য এতটা সুস্থ বোধ করতো না। বাথরুমের ভিতর থেকে জলের শব্দ হচ্ছে। নক করলো দরজায়। উত্তর এলো, বলো। তুমি ঠিক আছো? শুনতে পাচ্ছি না, কি বলছো? বলছি তুমি ঠিক আছো তো? জলের শব্দ থেমেছে। বলো, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, বেরিয়ে কথা বলছি। সরে আসে মেহুলি। যাক, কিছু হয়নি আর্যর। ফ্রিজ থেকে জলের বোতল বের করে। তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসে আর্য। ফ্রেশ লাগছে এবার ওকে। বলল, বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজ, একদম চোখের সামনে। রক্তে ভেসে যাচ্ছিল মেয়েটা, কেউ হেল্প করছে না, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি পারলাম না যেন এড়িয়ে যেতে। যখন মেয়েটাকে তুলছি, তখন কয়েকজন এগিয়ে এলো। তারপর হাসপাতাল, জামা কাপড় রক্তারক্তি। উফ, দাও জলটা দাও। জলটা এগিয়ে দিল মেহুলি। আর্যর মুখে মেয়েটা শুনে কেমন যেন একটা অস্বস্তিতে ভরে উঠল মনটা। একটু দূরত্ব রেখে সোফায় বসল। এখন কেমন আছে মেয়েটি? ডেঞ্জার কেটেছে? বলা যাচ্ছে না কিছুই। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। ধকল গেছে তোমার অনেক, একটু রেস্ট নেবে? না গো, এখন রেস্ট নেওয়া যাবে না, শেয়ার মার্কেটটা নিয়ে বসতে হবে। এমনিতেই দেরি হয়ে গেল অনেকটা। ব্যস্ত হয়ে পড়ল আর্য নিজের কাজে, আর মেহুলি রান্নার কাজে। রাতের দিকে ফোন এলো একটা। খেতে বসেছিল ওরা। ফোনটা আসতে উঠে গেল। শুনতে পাচ্ছিল মেহুলি ভেসে আসা কথাগুলো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। কেমন আছে এখনও? বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। কলেজের পরে গিয়ে দেখা করে আসব। না না, বিরক্ত করার কি আছে। ঠিক আছে, ছাড়লাম তাহলে। টেবিলে এসে বসেছে আর্য, খাচ্ছে। মুখ ভর্তি রুটি তরকারি নিয়ে বলল, মেয়েটার বাবা ফোন করেছিল, জ্ঞান এসেছে, কাল একবার যেতে বলছে। আমি শুনলাম তো। যাও, ঘুরে এসো কাল। আফটার অল, তোমার জন্যই তো বাঁচল মেয়েটা। আরে, এটা তো যে কেউ করতো মলি। সে তো করতোই। এঁটো বাসন নামিয়ে শুতে চলে গেল মেহুলি। আর্যর হাত ঘোরাফেরা করছে মেহুলির শরীরে, কিন্তু কেন যেন আজ আর আর্যকে ছুঁতে ইচ্ছে করছে না। ভালো লাগছে না আর্যর স্পর্শগুলো। আর্যর হাতটা সরিয়ে দিয়ে পাশ ফিরে শুল মেহুলি। এরকম ব্যবহারের কারণ? ঘুম আসছে আর্য, সারাদিন যথেষ্ট পরিশ্রম হয় আমারও। হ্যাঁ, সে তো দেখতেই পাই। দেখতে যখন পাও তাহলে এবার ঘুমাতে দাও। আর কোনো কথা না বলে পাশ ফিরে গেছে আর্য। রাতটা কাটতে থাকলো তার নিজের খেয়ালে। সকালেও আর্যর মুখ ভার, না খেয়েই বেরিয়ে গেল কলেজে। মন ভালো নেই মেহুলিরও। ফোনটা হাতে নিয়েও রেখে দিয়েছে। ফোন করেনি আর্যকে। দেওয়াল ঘড়ির কাঁটাগুলো 4টের ঘর ছুঁতেই মনটা বড্ড উচাটন করতে আরম্ভ করলো মেহুলির। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এখন নিশ্চয়ই ভিজিটিং আওয়ার্স, আর্য নিশ্চয়ই পৌঁছে গেছে মেয়েটার কাছে। এসব ভাবতে ভাবতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, তুমি ভাবছ নতুন নাকি পুরনো, আমি হাতড়াই অতীতের চিঠিগুলো। সন্ধে নাগাদ আর্য ফিরে এলো, বেশ খুশি খুশি ভাব। নিজেই বলতে আরম্ভ করলো, মেয়েটার নামটা খুব সুন্দর জানো, জোনাকি। কাল ছেড়ে দেবে ওকে। তাই? চোখ বড় বড় করে বলল মেহুলি। হ্যাঁ। কি হবে তাহলে? কি হবে মানে? কি বলছো, বুঝতে পারছি না। মেয়েটা ভালো হয়ে বাড়ি ফিরে যাবে, সেটাই তো কাম্য, নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। তবে কি কাল থেকে বাড়িতে যাবে দেখা করতে? মলি, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? ওহো, ইজ দ্যাট সো? একটা লাইফ সেভ করেছি আমি, তার জন্য সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আর তুমি সেসব না করে। আমিও কাকে কি বলছি
আমাকে খারাপ নিচু না দেখতে পারলে যে তোমার দিন কাটে না, কিছুক্ষণের জন্য সেটা ভুলে গেছিলাম। আমি তোমাকে খারাপ আর নিচু দেখাই? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে কোলে তুলে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছো। সে ভালো আছে জানার পরেও কলেজের পরে তাকে দেখতে যেতে হয়েছে তোমাকে, কেন? এসব প্রশ্ন তুমি আমাকে করছো কারণ তোমার মনটা ভীষণই ছোট। আমি এত ছোট মনের কোনো মেয়েকে কখনো দেখিনি। ওকে ফাইন, এখন নিশ্চয়ই অনেক বড় মনের কাউকে পেয়ে গেছো। তো ছেড়ে দাও না এত ছোট মনের মেয়েটাকে এবার। আমিও বাঁচি আর তুমিও বাঁচো, তোমার যা ইচ্ছে করো তুমি। আর্য বেরিয়ে গেছে বাইরে। একলা ঘরে দাঁড়িয়ে মেহুলি। শুকনো খটখটে চোখ দুটোতে আজ ভুল করে চলে আসা জলটুকুও বাষ্প হয়ে মিলিয়ে যায়। দিন কাটতে থাকে, দূরত্ব মেটে না দুজনের, বরং বাড়তে থাকে। ঠিক পথেই এগোচ্ছে আর্য। আজকাল জোনাকি নামের মেয়েটির ফোন আসে আর্যর ফোনে। অনেক কথা হয় ওদের দুজনের মধ্যে। আর কিছু বলে না মেহুলি। আজকাল আর কানেও আসে না কথোপকথন। ফেসবুকে ইউ মে নোতে একটা প্রোফাইল দেখতে পাই, আমি জোনাকি, মিউচুয়াল ফ্রেন্ড আর্য। নিজের অজান্তেই আঙুল চলে যায় প্রোফাইলটাতে। সাধারণ মধ্যবিত্ত চেহারার একটা মেয়ে, কোনো চাকচিক্য নেই। মনে মনে একটা প্রচ্ছন্ন অহং বোধ করল মেহুলি। পরক্ষণেই মনে হলো, কি দেখলো আর্য এই মেয়েটার মধ্যে? কবে থেকে এতটা খারাপ হয়ে গেল আর্যর পছন্দ? গাটা হঠাৎ কেমন যেন গুলিয়ে উঠল। ছুট্টে বাথরুমে গিয়ে বমি করল। শরীরটা কেমন যেন লাগছে। কদিন ধরে টানা মানসিক চাপে খাওয়া দাওয়াও ঠিক হয়নি। তাই কি এরকম? হঠাৎ একটা শিরশিরে অনুভূতি গোটা শরীর জুড়ে চেপে বসল। অজান্তেই হাতটা উঠে এলো পেটের কাছে। তারপর আরও একটা হাত দিয়ে একটা নিরাপত্তার বলাই তৈরি করলো আগত সন্তানের জন্যে। আর্যর সাথে কথা প্রায় বন্ধ। কিছুই জানায়নি মেহুলি তাকে। কি দরকার? এই সময়ের প্রয়োজনগুলো মেহুলি নিজেই চেষ্টা করে মিটিয়ে নিতে। বিকেলবেলা একাই ছিল বাড়িতে। বেলটা বাজল। দরজাটা খুলতেই দেখতে পেল একটা শ্যামলা রোগা সাধারণ চেহারার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, জোনাকি। ও কী করছে এখানে? কপালটা কুঁচকে ওঠে মেহুলির। কাটকাট স্বরে বলে, আর্য এখন বাড়িতে নেই। জানি, আমি তোমার কাছেই এসেছি। মেয়েটার সাহস দেখছিল মেহুলি। গায়ে পড়ে বাড়িতে আসে, আবার তুমি করে কথা বলে। কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই ভিতরে আসতে বলবে না বৌদি? হঠাৎ যেন কোথাও ছন্দপতন হলো। এরকমটা তো মাথায় আসেনি। বলল, এসো বসো। খুব সুন্দর তোমাদের বাড়িটা। এমন সুন্দর খোলা বারান্দা। আহ, কি ভালো লাগে না? জোনাকির চোখ ঘুরছে ঘরের আনাচে কানাচে। তুমি ঠিক কী কারণে এসেছো সেটা বলনি এখনও। হাসল জোনাকি। কালো মেয়ের হাসি যে এমন সুন্দর হয় জানা ছিল না মেহুলির। জোনাকি বলল, তাড়িয়ে দিতে চাও বুঝি তাড়াতাড়ি? না। তুমি চা বা কফি খাবে কিছু? না, আসলে আমি আগেই আসতাম। শরীরটা একটু জুৎসই না হলে আসতে পারছিলাম না। তোমাকে একটা কথা বলতে এসেছি। আর্যদার উপর রাগ করে ওকে দূরে সরিয়ে দিও না বৌদি। এসব বলতে পাঠিয়েছে ও তোমাকে? না বৌদি, উনি তো জানেনও না যে আমি এখানে এসেছি। তাহলে কেন এসেছো? তোমার ভুল ভাঙতে। তুমি ভাবছো আমি আর আর্যদা হয়তো। শোনো, এসব নিয়ে কোনো কথা শোনার বা বলার মতো মানসিকতা আমার নেই। তুমি আসতে পারো। বৌদি আমার কথাটা একটু শোনো, তারপর আমি চলে যাব। মেয়েটার গলায় একটা কষ্টের সুর কোথাও যেন একটু হলেও ছুঁয়ে গেল মেহুলিকে। সেদিন অ্যাক্সিডেন্টের পর যখন আর্যদা আমাকে নিয়ে হসপিটালে গেলেন, আমি তখন রক্তে ভাসছি। শুধু মনে আছে, একটা চওড়া বুকের উপর আমার মাথাটা কাত হয়ে হেলেছিল। যখন জ্ঞান এলো বারবার দেখতে ইচ্ছে করছিল কে বাঁচালো আমাকে। বাবাকে বললাম। বাবা ফোন করলো আর্যদাকে। পরদিন আর্যদা এলেন। মিথ্যে বলবো না বৌদি, ভালো লেগেছিল আমার আর্যদাকে। আবার নতুন করে জড়িয়ে পড়তে ইচ্ছে করেছিল সম্পর্কে। যত দিন গেছে আরও ভালোবেসে ফেলেছে আর্যদাকে। 1 মিনিট, আবার নতুন করে কথাটার কি মানে? ওহো, ওটা তেমন কিছু নয়। আমারও একটা বিয়ে হয়েছিল, ভালোবেসেই, টেকেনি। দোষ কার ছিল জানি না, হয়তো বা আমারই। তুমি ডিভোর্সে?
হ্যাঁ, ওই আর কি। তো আমি যে জড়িয়ে পড়ছি বুঝতে পেরেছিলেন আর্যদা, আবার একবার বাঁচালেন আমাকে। তারপর অনেক কথা বললেন আর্যদা, আমি সবটা বুঝলামও না, হয়তো বোঝার মতো মানসিক অবস্থাও আমার ছিল না। শুধু এটুকু বুঝেছিলাম, খুব ভালো করে ওর মনের সবটা জুড়ে আছো শুধুই তুমি, আর কেউ কখনো নিতেই পারবে না সেই জায়গা। খুব রাগ হয়েছিল, পুড়ে যাচ্ছিলাম আমি হিংসায়। তারপর ডুবে যেতে লাগলাম তোমাদের দুজনের ফেসবুকের ছবিগুলোতে, খুঁজতে থাকলাম তোমার চোখের ভাষা, বুঝতে চাইলাম তোমার চোখেও রয়েছে কিনা সেই নির্ভরতা যা দেখেছিলাম আর্যদার চোখে তোমার জন্য। দেখলাম তোমার চোখেও সেই একই নির্ভরতা। বুঝতে পারলাম ভুল ছিলাম, তাই ছুটে এলাম তোমার কাছে ক্ষমা চাইতে। করবে না আমাকে ক্ষমা বৌদি? চুপ করে বসে মেহুলি। জমাট বাঁধা অভিমানেরা আজ বাঁধ ভাঙছে, ভাঙছে নিয়ম, ঝরে যাচ্ছে কালের নিয়মে। অন্ধকার ঘরে একা বসে মেহুলি। জোনাকি চলে গিয়েছে অনেকক্ষণ। খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে আলো জ্বালিয়েছে আর্য। এরকম মেহুলিকে আগে কখনো দেখেনি আর্য। কাছে এসে আলতো করে গায়ে হাত রাখে। ছোট্ট একটা বাচ্চার মতো আঁকড়ে ধরে মেহুলি আর্যকে। আর্য আগলে রাখে ওকে। কিছুক্ষণ পরে মুখ তুলে প্রশ্ন করল মেহুলি, আমাকে, শুধু আমাকে ভালোবাসো, সেটা আমাকে অন্যের কাছ থেকে কেন শুনতে হলো আর্য? আর্য বুঝল কার কথা বলছে মেহুলি। বলল, কখনো কখনো কিছু কথা বলতে চেয়েও বলা হয়ে ওঠে না মলি, বা বললেও ততটা গুরুত্ব পায় না হয়তো। ভুল বললাম মলি? জানি না, তাহলে আমিও বলবো না। শুনে নিও অন্য কারোর থেকে। কি শুনবো? বলবো না। প্লিজ মলি, কি হয়েছে বলবে তো? একটা ছোট্ট আর্য এবার আসছে আমাদের কাছে। মুখ লুকিয়েছে মেহুলি আর্যর বুকে। একটা পরিপূর্ণতা তৃপ্তি ছেয়ে যাচ্ছে আর্যর সবটা জুড়ে। ফিসফিস করে আর্য বলে, জানো মলি, আজ আমার সত্যিই মনে হচ্ছে ওরা সবাই ঠিকই বলতো, আমরা দুজনে, মানে আর্য আর মেহুলি, উই মেক দ্য আইডিয়াল কাপল, ডোন্ট উই? আর্যর বুকের মধ্যে আরও বেশি করে মিশে যেতে যেতে মেহুলি শুধু বলল, ঠিক সেই সময় আর্যর মোবাইলে একটা মেসেজ এলো। জোনাকি না হয় ছড়িয়ে দিক আলো, যেটুকু তার সাধ্যে। ফিরে গেলাম আবার অন্ধকারে, সেখানেই তো আমার বাস। ভোরের আলো ফোটার আগেই মিলিয়ে যেতে হয় আবার। খুব 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 ভালো থাকবেন আর্যদার বৌদি। অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলোর জন্য। আর্য আর মেহুলি একসাথে উত্তর পাঠালো, ধন্যবাদ জোনাকি। আর তুমিও ভালো থেকো আর্য আর মেহুলি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।